অফিসের কাজ সেরে স্টেশন পৌঁছাতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল, তাই শিয়ালদা থেকে লাস্ট লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে পৌঁছতে পৌঁছতে এখন রাত প্রায় 11টা। স্টেশন চত্বর ছেড়ে রাস্তায় নামলাম। কোনো রিক্সা বা টোটোর চিহ্নটুকু খুঁজে পেলুম না। ধুত্তর, নেহাত মামার শরীর খারাপ, নইলে এখন কে আসতো? স্ট্রিট লাইটের আলোগুলো কোনো মতে জ্বলছে। রাস্তায় এখন কোনো লোকজনও নেই। দোকানদানি মনে হয় অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো রিক্সা পাওয়া যেতে পারে কি না সেই নিয়েই এদিক ওদিক দেখছি। ঠিক এমন সময় একটা রিক্সা দেখতে পেলাম। ওটা আমার দিকেই এগিয়ে আসছে মনে হয়। একটু মনে মনে খুশি হলাম। এই রিক্সা, রিক্সা, এদিকে এদিকে, একটু একটু দাঁড়াও। কোথায় যাবেন বাবু? গোপালপুর যাব, নিয়ে যাবেন? ও গোপালপুর? না বাবু, অত দূর তো আমি যাব না। আপনি দেখুন অন্য কোনো গাড়ি পান কিনা। আরে বাবা, চলোই না। একটু বেশি টাকা নিও, কিন্তু পৌঁছে দাও অন্তত। ঠিক আছে বাবু, উঠে বসুন। কপালটা আমার মন্দ নয়, নইলে হুট করে একটা রিক্সা পেয়ে যাব এটা আমি ভাবতেও পারিনি। সারাটা দিন আজ আকাশের মুখ খুব গম্ভীর হয়ে আছে। যখন তখন বৃষ্টি নেমে আসছে। ঈশান কোণেও এখন দেখলাম আবারও কালো হয়ে মেঘ উঠেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি একটা হবেই, তার পূর্বাভাস মেঘ গর্জন করে জানাচ্ছে। রিক্সা থেকে নেমে মামাবাড়িতে ঢুকতেই বৃষ্টি অঝরে নেমে এলো। আরে সূর্য, আয় আয়। যাক, ভালোই হয়েছে তোর আসার পর বৃষ্টিটা এসেছে, না হলে পুরো ভিজেই যেতি। আয় আয়, এখানে বস। সে বসছি, কিন্তু তার আগে তুমি বলো, তোমার শরীর কেমন আছে? তোমার জন্যই তো এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখানে আসা। আরে শরীর আমার একদম ঠিকই আছে। ওই বৃষ্টিতে ভিজে সামান্য একটু জ্বর হয়েছিল। আর সেই কথাটা তোর মাকে বলতে তোর মা আবার তোকে পাঠিয়ে দিল দেখা করার জন্য। আচ্ছা মামা, তুমি আমাকে এখানে আসতে বারণ কেন করছিলে? দেখলাম মামা যেন চুপ করে কি একটা ভাবলো, আর তারপর আমাকে বলল, দেখ ভাগ্নে, ছোট থেকে আমি স্পষ্ট কথা বলতে শিখেছি। অন্যদের গল্পের মতো তোকে ভনিতা করে কিছু বলবো না, সোজা সাপটা কথা বলছি শোন। আমাদের গ্রামে কিছুদিন আগে থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্ভুত ঘটনা? সেটা কেমন? ঘটনাটা এমন, সেটা আমি কোনোদিনও আগে শুনিনি, বা কেউ কোনোদিন শুনেছে বলে আমার মনে হয় না। এই গ্রামে যত তোদের মতন কম বয়সী ছেলেরা আছে, তারা একজন একজন করে মারা যাচ্ছে। ধর, কেউ এই রাতের বেলায় বাড়ি ফিরছে, হঠাৎ কিছু একটা জিনিস তার সারা দেহে রক্ত চুষে তাকে মেরে ফেলছে। প্রথম যেদিন একটা ছেলে মারা গেল, পুলিশ এবং ডাক্তারেরা রক্তাল্পতা হিসেবে চিহ্নিত করলো। আমাদের মধ্যে তেমন একটা কিছু চাঞ্চল্য সৃষ্টি হয়নি, কিন্তু দুদিন পর আরও একটা ছেলে মারা গেল। তখন আর এটাকে স্বাভাবিক বলে মনে করা অসম্ভব। সেই একইভাবে মৃত্যু, শরীরে কোনো রক্তই নেই। অবাক বিষয়, কোথাও কোনো কাটা কিংবা আঘাতের চিহ্ন নেই। গ্রামের কিছু পণ্ডিত লোক তো গলায় কিংবা অন্যান্য জায়গায় দেখতে লাগলো যদি ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড়ে রক্ত খেয়ে থাকে, কিন্তু না, সেই সমস্ত জিনিস কিছুই নয়। কি বলছো কি মামা? আজকের দিনে দাঁড়িয়েও ভ্যাম্পায়ার কিংবা রক্তচোষা বাদুড় বা এরকম ভয়ানক রক্তশূন্য মৃত্যু আমি তো কোনোদিনও শুনিনি। আমার তো মনে হয় এগুলো সেরফ একটা মার্ডার। তোমাদের এখানে পুলিশরাও কেমন এই সমস্ত গুজবে কান দিচ্ছে? ওদের আরও ইনভেস্টিগেশন করা উচিত।
সবই করেছে ভাগ্নে, রাস্তায় পুলিশ চৌকিও বসিয়েছে, ক্যামেরাও লাগিয়েছে, কিন্তু তাতেও কোনো বিশেষ কাজ হয়নি। কোনো দিন পুলিশদেরও মৃতদেহ পাওয়া গেছে, না হলে পাড়ার কোনো ছেলেদের। এই নিয়ে পাঁচটা মৃতদেহ পাওয়া গেছে। সামনে ভোট, তাই যাতে নেগেটিভ নিউজটা না বাইরে বেরোয়, তাই এই ঘটনাটাকে বাইরের সমাজ থেকে অনেক গোপন করা হয়েছে। কি গো, তুমি কি ওকে একটু বিশ্রাম নিতে দেবে না? ছেলেটা কত দূর থেকে এসেছে। আর ওদিকে ঘড়ি দেখেছো, রাত কত হয়েছে? রাতের খাবারের সময় হলো যে। বাবা সূর্য, আয় বাবা আয়, আর তুমিও চলে এসো, খাবার বাড়ছি। বর্ষার দিনে মামির হাতে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আমার সারাদিনের ক্লান্তিকে যেন কোথাও ম্যাজিকের মতো উধাও করে দিল। মামা মামির কোনো সন্তান নেই, তাই ওনারা আমাকে নিজের সন্তানের মতো খুব ভালোবাসে। এই ঘরটা আমার জন্যই তৈরি করা হয়েছিল। আমার জীবনের একটা সময় আমি এই ঘরেই কাটিয়েছি। অনেক স্মৃতি আছে এখানে। থাক, সেসব কথা পরে নালে শোনা যায়। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালটাও মামা মামির সাথে গল্প করা, খাওয়া দাওয়া আর বিশ্রাম নিয়েই কাটলো। সকাল থেকে রাত 10টা পর্যন্ত সমানে বৃষ্টি হয়ে চলল। সারাদিন ঘরে বসে থেকে আর ভালো লাগলো না, তাই রাতে খাওয়া দাওয়া সেরে একটু বাইরে বেরোলাম। ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। রাতের খাওয়া দাওয়ার পর হাঁটার অভ্যেসটা আমার বরাবরই আছে। মনের আনন্দে হাঁটতে হাঁটতে আমি লোকালয় ছেড়ে একটু নির্জন জায়গায় চলে এলাম। এদিকটা তেমন কেউ আসে না। সামনে আরেকটু এগালেই একটা বট গাছ পড়ে। বটগাছটার নিচে দাঁড়াতেই আমার প্রাণটা হু হু করে কেঁদে উঠল। মনে পড়ে গেল সব পুরনো দিনের কথাগুলো। এই গ্রামের একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম। একটা বিয়ে বাড়িতে তার সঙ্গে আমার প্রথম দেখা, তারপর বন্ধুত্ব, আর কবে যে সেই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয় তা আমরা টেরই পাইনি। চোখে জল চলে এলো। মন খারাপ নিয়ে কথাগুলো ভাবছি, এমন সময় নুপুরের আওয়াজ। আমি পেছন করে তাকালাম, দেখলাম অনামিকা। কিন্তু এ কী অবস্থা হয়েছে ওর? ওর এক সাইডের মুখ পুড়ে গেছে। অনামিকা, তোমার এমন অবস্থা হলো কি করে? হ্যাঁ আমি। কেন? তুমি কি ভেবেছিলে আমাকে ঠকিয়ে তুমি পার পেয়ে যাবে? আজ আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এতদিন শুধু আমি তোমার অপেক্ষা করছিলাম। তুমি কবে এই গ্রামে পা দেবে, আর সেই দিনই তোমার শেষ দিন হবে। আজ আমার ইচ্ছে পূরণ হবে তোমাকে মেরে। হ্যাঁ, তুমি আমাকে মেরে ফেলো। আমি আর এই জীবনে বেঁচে থাকতে চাই না। ভেবেছিলাম বিদেশ থেকে ফিরে তোমাকে বিয়ে করব, কিন্তু আমার বিদেশ যাওয়ার আগে তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল। উনি আমায় বলেছিলেন, বাবা সূর্য, তোমার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইছি বাবা। আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওর বিয়ে আমার বন্ধুর ছেলের সাথেই দিতে চাই। তুমি ওকে ভুলে যাও। তুমি ওকে বলে দাও তুমি বিদেশ থেকে আর ফিরবে না, ওখানেই তুমি কাউকে বিয়ে করবে। তুমি ওকে ভুলে যাও বাবা, তুমি ওকে ভুলে যাও। সেই দিনের পর আর আমার সাহস হয়নি তোমার বাবার থেকে তোমাকে চাওয়ার। তাই লাস্ট ফোনটা আমি তোমাকে মিথ্যেভাবেই করেছিলাম। আমার তখন আর কিছু করার ছিল না, কিন্তু আমি মনে মনে চেয়েছিলাম যে আমাদের ভালোবাসা মিথ্যে নয়। তুমি হয়তো বুঝতে পারবে এবং আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু পরে জানতে পেরেছিলাম তুমি বিয়ে করেছো। এটা শোনার পর আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। অনেকবার সুসাইডও করতে গিয়েছিলাম, কিন্তু অনেক বুঝিয়ে নিজেকে এখনও আটকে রেখেছি। কিন্তু এখন যখন তুমি আমাকে মারতে চাইছো, তাহলে আমি সম্পূর্ণ রাজি আছি। আমি সত্যিই তোমার কাছে অপরাধী। তোমার সেদিনের ফোন, তোমার সব কথা আমি সত্যি বলে মনে করেছিলাম। আমি বাড়িতে অনেক মানা করেছিলাম, বিশ্বাস করো। কিন্তু বাড়ির লোক আমাকে জোর করে অন্যের সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের 5 মাস পর আমার জীবনে নেমে আসে কালো অন্ধকার। এক দুর্ঘটনায় আমি আগুনে পুড়ে মারা যাই। আমার মৃত্যুর সময় ভীষণ রাগ হয়েছিল তোমার উপর।
যদি তোমার সঙ্গে আমার বিয়ে হতো তাহলে হয়তো আমার জীবনে এমন দুর্ঘটনাবশত মৃত্যু হতো না। তারপর থেকে আমার অতৃপ্ত আত্মা এই গ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে ঘুরে বেড়ায়। আর যখন আমি গভীর রাতে কাউকে পথে ঘাটে ঘুরতে দেখি, তার রক্ত চুষে আমি তাকে মেরে ফেলি। কিন্তু আজ যদি তুমি সত্যিটা আমাকে না জানাতে, হয়তো আমি তোমাকেও মেরে ফেলতাম। না অনামিকা, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমিও তোমার সাথে তোমার মতো করে বাঁচতে চাই। তুমি আমায় মেরে ফেলো। না না সূর্য, তুমি মরতে পারো না। তুমি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো। এটা জেনে আজ আমি খুব খুশি হয়েছি। হয়তো তুমি আর কখনো আমাকে সশরীরে ছুঁতে পারবে না, কিন্তু আমি তোমাকে দেখতে পাবো। শুধু একটাই অনুরোধ তোমার কাছে, তোমার মনে একটু ছোট্ট জায়গা আমাকে দিও, যেখানে আমি তোমার ভালোবাসায় এমনভাবে বেঁচে থাকতে চাই। আজ আসি সূর্য, আবার কাল আমাদের দেখা হবে। বিদায় সূর্য।